দর্শক স্বাগত জানাচ্ছি টি24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা মূলত বিশ্বের বিভিন্ন ঘটনার প্রবাহ এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। একই সঙ্গে আমেরিকার রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আজকের দিনের যে ঘটনাগুলো আছে সেগুলোর বিশ্লেষণ করে থাকি। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসার ঘটনা। এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিগত পদক্ষেপ। তিনি এই ঘটনার মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছেন পশ্চিম গোলার্ধে আমেরিকার সামরিক শক্তি ও প্রভাব আরও জোরালোভাবে ব্যবহার করা হবে, কারণ ট্রাম্প আরও বেশ কিছু দেশকে হুমকি দিয়েছেন। ধারণা করা হচ্ছে দেশগুলো তার পরবর্তী নিশানা হতে পারে। এই দেশগুলোর তালিকায় আছে গ্রিনল্যান্ড, ইরান, কিউবা, মেক্সিকো, কলম্বিয়া। ভেনেজুয়েলার অভিযানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প 1823 সালের পুরনো মনরো ডক্ট্রিন বা পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নীতিকে নতুন করে সামনে এনেছেন। তবে তিনি এর নাম পরিবর্তন করে বলছেন এটি মনরো ডক্ট্রিন নয়, এটি ডন্ডো ডক্ট্রিন। যদিও আন্তর্জাতিক অঙ্গনে এই অভিযানের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়লেও দেশের ভিতরে এর প্রভাব নিয়ে অভিযানের উপর প্রথম মানসম্মত একটি জনমত জরিপ প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। জরিপ বলছে রিপাবলিকানরা ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। এই জরিপ অনুযায়ী 40% নাগরিক মাদুরোকে তুলে আনতে সেনা পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন, বিপরীতে 42% বিরোধিতা করেছেন। বিদেশের ব্যাপারে দেশের নাগরিকদের এই অনাগ্রহের প্রমাণ আরও আছে। শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের সাম্প্রতিক জরিপ বলছে প্রায় 40% নাগরিক চান আমেরিকা অন্য দেশের বিষয়ে নাক না গলিয়ে চলুক। কয়েক দশকের মধ্যে এটি সর্বোচ্চ, এবং এর মধ্যে 40% রিপাবলিকানও রয়েছেন। এছাড়া গত জুন মাসে রয়টার্স এবং ইপসোসের এক জরিপে দেখা গেছে রিপাবলিকান, ডেমোক্রেট ও স্বতন্ত্র সব পক্ষেরই সংখ্যাগরিষ্ঠ ভোটার মনে করেন অন্যের বিষয়ে মাথা না ঘামালে আমেরিকার জন্য ভালো হবে। তবে অনেকেরই আগ্রহের জায়গা শুধু কি মাদুরোকে তুলে নিয়ে আসা, নাকি এর পিছনে ভেনেজুয়েলায় অন্য কোনো উদ্দেশ্য আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে বেশ কিছু শর্ত দিয়েছেন ট্রাম্প। এসব শর্ত মানলে তিনি নিকোলা মাদুরোর মতো পরিণতি এড়াতে পারবেন বলে জানানো হয়েছে। মূলত ওয়াশিংটন ঘনিষ্ঠ নীতি গ্রহণ করার জন্য তার উপর এই চাপ দেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন দেলসি রদ্রিগেজকে অন্তত 3টি পদক্ষেপ নিতে হবে। এগুলো হলো মাদক পাচার কঠোরভাবে দমন করা, ইরান, কিউবা ও ওয়াশিংটন বিরোধী অন্যান্য দেশের নেটওয়ার্ক বা গোয়েন্দাদের দেশ থেকে তাড়ানো, এবং আমেরিকার শত্রু দেশগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করা। বাংলাদেশ প্রসঙ্গ। আলোচিত শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ডিবি পুলিশ। হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরীর নাম উঠে এসেছে। তবে মূল 3 আসামি ভারতে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জটিল হয়েছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই এর সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ ঠিক করেছে ভারতে তারা টি20 বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে অনুরোধ করেছে তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় দিতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়, এবং ইতিমধ্যে তা কার্যকর করা হয়েছে। এসব বিষয় অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের রসায়ন নতুন নতুন মোড় পাচ্ছে, এবং নির্বাচনের ঠিক আগে এটি কোথায় গিয়ে পৌঁছে সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। একই সঙ্গে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ ক্যান্টাকির ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষক ডক্টর নির্জর সাকিব। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর নির্জর সাকিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একেবারে ভেনেজুয়েলায় আমরা যেটি দেখলাম ব্যাপক নাটকীয় একটি ঘটনা। রাতের অন্ধকারে আমেরিকান হেলিকপ্টার গেল, সৈন্যরা গেল, মাদুরোকে পিক করলো, স্ত্রী সহ ধরে নিয়ে চলে আসলো। এই ঘটনা আন্তর্জাতিক বিশ্বের অনেকে হতবাক হয়েছেন, অনেকে বিস্মিত হয়েছেন, অনেকে উল্লসিত হয়েছেন, কারণ একজন শাসক ধরে আনা হয়েছে। আপনার বিশ্লেষণ শুনবো যে আসলে আমরা সাদা চোখে তো অনেক কিছু দেখি, যে শুধুমাত্র মাদুরোকে ধরে দিয়ে আসাই কি এই ঘটনার পিছনে মূল কারণ ছিল, নাকি এর পিছনে একটা বড় ধরনের সামনে ইঙ্গিত অপেক্ষা করছে আমাদের জন্য। জি ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রথমে একটু বলতে চাই যে মাদুরো যত বড় স্বৈর শাসকই হোক না কেন, আমি যদি একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে কথাটা স্টার্ট করি,
মাদুরো যদি কিম জং উনের মতো নিউক্লিয়ার বোমাটা বানিয়ে ফেলতেন এবং সেটা ডেলিভারি করার যে ভেহিকেল অর্থাৎ আইসিবিএম যদি তার হাতে থাকতো, আমাদের কারো কি এই কথা মনে হয় যে কোনো দেশের এই স্পর্ধা হতো তাকে উঠিয়ে নিয়ে আসার? আমার মনে হয় না। এর প্রমাণ হচ্ছে যে যখনই আমরা দেখেছি গাদ্দাফির সাথে কি করা হলো, গাদ্দাফি নিউক্লিয়ার বোমা প্রজেক্টটা বন্ধ করার পরে ঠিক সেই সিগন্যালটা দেখেই কিন্তু কিম জং উন বললেন যে দ্যাটস ইট, উই আর গোনা গো নিউক্লিয়ার এবং আইসিবিএম। সো এই ঘটনার থেকে আমি যেটা বলবো যে স্বৈরশাসন অবশ্যই একটা এক্সকিউজ হতে পারে, এ নিয়ে কোনো ডাউট নেই তিনি যে স্বৈরশাসক ছিলেন, কিন্তু স্বৈরশাসন তো একমাত্র কারণ না। কিম জং উন তো এক ওয়ান পার্টি স্টেট বহুদিন ধরে চালাচ্ছেন। তো সেই জায়গায় আমরা যদি একটু দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে যে সমস্ত কারণের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো আসলে এক এক সময় এক এক কারণের কথা তিনি বলেছেন। যেমনটা আপনি বলছিলেন, মনরো ডকট্রিনের কথা বলেছেন, এরপর আবার চেঞ্জ করে বলেছেন এটা আসলে ডনরো ডকট্রিন, যেটা খুব ইন্টারেস্টিং। আমি এটা আসবো। এছাড়া তিনি বলেছেন যেটা সবচেয়ে লিগাল কারণ হিসেবে দেয়া হয়েছে, যে এটা একটা ল এনফোর্সমেন্ট অপারেশন এবং এখানে ড্রাগ ট্রাফিকিং এর জন্য তাকে ধরা হয়েছে। আবার বলা হয়েছে যে আর্মস পজিশনের জন্য তাকে ধরা হয়েছে। হ্যাঁ, আবার তেলের ব্যাপারে বলেছেন যে ভেনিজুয়েলায় আসলে যত তেল উৎপাদন হওয়া সম্ভব সেই পরিমাণ তেলটা আসলে উৎপাদন হচ্ছিল না, বিধায় এই বিষয়ে ইন্টারভিন করা প্রয়োজন ছিল। তো এই সবগুলো বিষয়কে যদি আমরা সিস্টেমেটিক্যালি দেখি, কোনোটা কিন্তু আসলে আদতে ধোপে টেকে না। যেমন মনরো ডকট্রিনের কথা যদি বলি, আপনি যদি এই ব্যাপারে যারা অফেন্সিভ রিয়েলিজমের যারা সবচেয়ে বড় প্রণিধানযোগ্য স্কলার, তাদের মধ্যে একজন জন মিয়ারশাইমার অলরেডি বলেছেন যে মনরো ডকট্রিন ছিল হচ্ছে একটা এক্সটার্নাল ইনভেশন অথবা ইম্পিরিয়ালিজমকে ঠেকানোর একটা পন্থা, সেই সময় যাতে কলোনাইজেশন আর না হতে পারে। এবং সেখানে যে বিষয়টা খুব স্পেসিফিক ছিল সেটা হচ্ছে যে যদি এই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের কোনো দেশ সরাসরি একটা মিলিটারি অ্যালায়েন্সে জড়ায় অন্য কোনো একটা দেশের সাথে, তাহলে আমেরিকা সেটা মেনে নিবে না সঙ্গত কারণে, বিকজ দিস ইজ ইটস ব্যাকইয়ার্ড। কিন্তু এখন যেটা হলো যে চায়নার সাথে বা রাশিয়ার সাথে কিছুটা ইকোনমিক সম্পর্ক আছে অথবা একটু মুখের কথায় অ্যালায়েন্স আছে, সেটা কিন্তু যথেষ্ট না ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য। অর্থাৎ এখানে কিন্তু কোনো মিলিটারি অ্যালায়েন্স নেই, যেটার কারণে আমরা দেখেছিলাম যে কিউবান মিসাইল ক্রাইসিস পর্যন্ত হয়েছিল। সো এখানে আসলে এটা মনরো ডকট্রিনের সাথে তুলনা করা চলে না। ড্রাগের ব্যাপারটা, যেটা ড্রাগ কার্টেল, তৃতীয় কোনো পক্ষ থেকেই কিন্তু এই অভিযোগটা সত্যতা স্বীকার করা হয়নি। আমরা সবাই জানি যে এই ড্রাগগুলো যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ভেনিজুয়েলা থেকে আসে অত্যন্ত কম। অস্ত্র মামলা যেটা, সেটা খুবই হাস্যকর, কারণ এই দেশের ভেতরে আমরা জানি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কত ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো বাকি থাকে তেল এবং ক্রিটিক্যাল মিনারেলস এর যে প্রবল লোভ আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটার ব্যাপারে আলাপ। সেটার দিকে দেখলেও প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিভিন্ন তেলের কোম্পানির এক্সিকিউটিভদের সামনে এই প্রস্তাব তুলে ধরা হয়েছিল তারা ভেনিজুয়েলা এখন যেতে চান কিনা। আমি একটা অ্যানালিসিসে শুনলাম তাদের তরফ থেকে খুব স্ট্রং ভাবে এটার বিরুদ্ধে বলা হয়েছে, কারণ বিশ্ববাজারে এখন তেলের সাপ্লাই অনেক বেশি। সো সিম্পলি দ্য ইকোনমিক্স ডোন্ট অ্যাড আপ এইখানে। তো ফাইনালি আমি যেটা বলবো এই প্রসঙ্গে, যে সবচেয়ে সম্ভাব্য যে কারণ, যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এই কাজটি করেছেন, যেটা তিনি ফ্যান্টাস্টিক ভাবে বলেছেন ডনরো ডকট্রিন, সেটাই সম্ভবত ট্রু। সেটা হচ্ছে যে তিনি একটা স্পেকটাকুলার টিভি শো উপহার দিতে চেয়েছেন, যেটার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন আমেরিকা ইজ ব্যাক। এবং আমি খুব অবাক হব না যদি খুব শীঘ্রই এই ডেলসি রড্রিগেজ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ভেনিজুয়েলা, তার সাথে একটা ডিলে চলে যায় আমেরিকা, এবং সেটার মধ্য দিয়ে এই পুরো এপিসোডটার একটা সমাপ্তি ঘটে। একই সাথে তিনি হয়তো একটা মেসেজ দিতে চেয়েছেন যে যাদের সাথে তার নেগোসিয়েশন চলছে তাদেরকে হয়তো বলতে চেয়েছেন যে তোমার টার্ন হচ্ছে নেক্সট, যত দ্রুত পারো আমার সাথে আলোচনার টেবিলে বসো। যেটা এর আগে ট্যারিফের ক্ষেত্রে তিনি করেছিলেন, খুব হাই ট্যারিফ ইম্পোজ করে সবাইকে একরকম বাধ্য করেছিলেন যে আলোচনার টেবিলে আসো এবং আমার সাথে নেগোসিয়েট করো। অর্থাৎ এক ধরনের তিনি আতঙ্ক তৈরি করে দিতে যাচ্ছেন যে যদি তুমি আমার কথা না শুনো, ডিল আসো, মানে ডিল যদি না করো দেন আমি আমার মতো করে ব্যবস্থা নেব এবং সেটা টার্গেট তুমি হতে পারো। এটি আপনি হয়তো বিশ্লেষণ করছেন। আমি একটু ডক্টর গোলাম মাদবর আপনার কাছে যাই। সেটি হলো ভেনেজুয়েলায় তিনি পরিবর্তন চেয়েছেন, কি পরিবর্তন করলেন? অর্থাৎ পরিবর্তনটা কি এমন হলো মাদুরো গেল, তার পরিবর্তে রদ্রিগেজ আসলো,
সেটি, নাকি আসলে এটির মাধ্যমে তিনি একটা ভেনেজুয়েলাকে একটা কেস স্টাডি হিসাবে, এসিড টেস্ট হিসাবে নিয়েছেন এবং এটির মাধ্যমে পশ্চিম গোলার্ধে তিনি একটি মেসেজ দিচ্ছেন যে আমেরিকান আধিপত্যবাদ যেটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সেটি সবাইকে মেনে নিতে হবে? ধন্যবাদ। আসলে I'm a kind of speechless what's happening in the world in the name of this imperialism. আমরা অনেকদিন বহু বছর যাবৎ কিন্তু ইম্পেরিয়ালিজম এর এগেনস্ট, কিংশিপ এর এগেনস্ট কিন্তু আমরা সবাই সোচ্চার ছিলাম এবং এইভাবেই কিন্তু আমরা জানি যে ইউনাইটেড নেশন বহুজাতিক যে সংগঠনটা আছে তার মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো কিছু রিজলভ করার চেষ্টা করেছি এবং সেইখানে আমরা জানি পরাশক্তি আছে এবং ছোট যে কান্ট্রি গুলো আছে লাইক দ্য কম পাওয়ারফুল, আয়তনের না কম পাওয়ারফুল তারা আছে এবং আমরা always কিন্তু we believed and we are trained that that is the way to resolve the issue. বাট কারেন্ট সিচুয়েশন, বিশেষ করে আপনি যে বললেন যে আমরা কি আসলে এখানে কি ভেনেজুয়েলায় কি আসলে মাদুরোর যে আধিপত্য বা মাদুরোর যে টেরোরিজম whatever you want to say যে বন্ধ করতে চেয়েছি, এটা কি খন্ড? আপনি দেখুন আমরা কিন্তু অনেক কিছু বন্ধ করতে চেয়েছি, যে আপনার আফগানিস্তানের কেস মনে করেন বা লিবিয়ার কেস, ইরাকের কেস, সিরিয়ার কেস, সবখানে তো আমরা অনেক কিছুই বলছি, নেশন বিল্ডিং, ডেমোক্রেসি, নাথিং হ্যাপেন্ড এনিওয়্যার এবং সবকিছু কিন্তু আরো অধঃপতনের দিকে গিয়েছে। এখন যেটা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে পৃথিবীতে বোধহয় আবারও ব্যাক করেছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনিজম এবং মাইট ইজ রাইট। That's what the principle that we are trying to establish. So এটা আমি মনে করি যে আমরা হিউম্যান রাইটস এর কথা বলি, আমরা সোশ্যাল জাস্টিসের কথা বলি, পলিটিক্যাল জাস্টিসের কথা বলি, এগুলা কোনো কিছুই বোধহয় এখন কিছুই না। জাস্ট অর্থাৎ কথা হচ্ছে যে আমার মাইট আছে, সো আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। এবং শুধু এখানেই কিন্তু শেষ না, আপনি দেখুন আরো অন্যান্য কতগুলো কান্ট্রি ইনক্লুডিং ডেনমার্ক হচ্ছে একটা নেটোর মেম্বার এবং গ্রিনল্যান্ডকে বলা হচ্ছে যে এটা উই নিড ইট ফর ন্যাশনাল সিকিউরিটি। হোয়াট ন্যাশনাল সিকিউরিটি? হোয়াট ইজ দ্য প্রবলেম দেয়ার? আমার পর্যবেক্ষণে আমি এমন কিছু ন্যাশনাল সিকিউরিটি আনলেস সামথিং ইজ দেয়ার সিরিয়াস, আই ডোন্ট সি এনিথিং। কারণ ডেনমার্ক হচ্ছে সবসময় কোপারেট করছে ইউনাইটেড স্টেটস এর সাথে এবং কানাডা আছে পাশে এবং এটা কিন্তু ন্যাটো টেরিটরি। তো আপনি আরেকটা ন্যাটো কান্ট্রির এগেনস্টে যাচ্ছেন, দ্যাট ইজ অলসো অ্যানাদার অ্যাকচুয়ালি আমি মনে করি যে খুব সিরিয়াস ইস্যু যে যুক্তরাষ্ট্র আইসোলেশনের ক্ষেত্রে। আর এটা আসলে সোজা কথা সত্যি করে বলতে গেলে আমার কাছে মনে হয় ইটস এ কাইন্ড অফ ন্যাশনাল টেরোরিজম দ্যাট উই আর অ্যাকচুয়ালি সাপোর্টিং নাও। সো দিস ইজ ভেরি আনফরচুনেট হোয়াটস হ্যাপেনিং। ডক্টর নির্জর সাকিব কিন্তু খুব সুন্দর বলেছেন যে কিম জং উনের মতো যদি আজকে তাদেরও যদি ওই ধরনের উইপন থাকতো হয়তো এই সাহসটা আমরা করতাম না। সো তাই কি আমরা কি আবার ওইটা প্রমোট করছি? আমরা ভাবছি যে আমরা ভাবলাম যে পারমাণবিক যুদ্ধ আমরা থামাবো, আমরা অস্ত্র রেসে যাব না। সো এগেইন এখন অন্যান্য গুলো কান্ট্রি গুলো কি মনে করছে? এখন চিন্তা করে থিঙ্ক অ্যাবাউট, আমি তো মনে করি চায়নাকে তো আমি বাহবা দেবো। চায়না অনেক দিন যাবত কিন্তু তারা কিন্তু তাইওয়ানে যে কোনো উত্তর নিতে পারে, কিন্তু কোনোদিন কিন্তু সে এইটা দেখায় নাই তার যে মাইট আছে সে কিন্তু 1 মিনিটে। এবং হোয়াট উই আর গোইং টু টক অ্যাবাউট রাশিয়া, ইউক্রেনের ক্ষেত্রে। সো আমি জানি না হোয়াট উই আর প্রমোটিং ইন দ্য ওয়ার্ল্ড, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস ইজ নট এ পুলিশ দ্য কান্ট্রি ফর দ্য হোল ওয়ার্ল্ড। অনেক দেশ অনেক কিছু হচ্ছে এই ধরনের অরাজকতা বা ইয়া হচ্ছে। আমরা কি ক্যান উই অ্যাকচুয়ালি অ্যারেস্ট এভরিওয়ান এন্ড টেক এভরিওয়ান লাইক দ্য ওয়ে উই ব্রট দ্য মাদুরো? সো আই ডোন্ট নো হোয়ার উই আর গোয়িং। সো জাতির বোধহয় এখন একটা সচেতন হওয়া উচিত। এনাফ ইজ এনাফ। We need to put a pause on this. আমি জানি যে কংগ্রেস এবং আজকে তো দেখেছেন বোধহয় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মিড টার্ম ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিড টার্মে যদি আমরা লুজ করি দে আর গোইং টু ইমপিচ মি। দেখুন এই ধরনের কথাবার্তা কিন্তু সে বলছে। আমার কাছে এটা হাস্যকর মনে হচ্ছে, আমার খুব দুঃখ লাগছে। আমি সত্যি স্পিচলেস হয়ে যাচ্ছি যে হোয়াটস হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। ফ্রি ওয়ার্ল্ড যেটাকে বলা হয়, যেটা ডেমোক্রেসিকে আপনার প্রবর্তন করে, সেটা ডেমোক্রেসিকে এখন আঘাত করছে। So this is where we are. So I do not know actually what we are getting out of this Venezuela. এবং আলটিমেটলি ডক্টর নির্জর সাকিব কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে কারণটা কি হতে পারে। উনি সব ধরনের প্রত্যেকটা পার্সপেক্টিভ নিয়ে আসছেন। সো ইজ ইট বিকজ অফ ইকোনমিক দ্য সাম কাইন্ড অফ বেনিফিট? হোয়াট আর উই ডুইং? গ্রিনল্যান্ডও সেম একই অবস্থা। আপনি যদি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেন সেম সিচুয়েশন অ্যাকচুয়ালি। আমরা আসবো গ্রিনল্যান্ডের বিষয়টি নিয়ে, আমরা আসবো কথা বলতে আলাদা করে। জনাবদিন, আপনার কাছে জানতে চাচ্ছি এই ভেনেজুয়েলায় কি ট্রাম্প থামবেন নাকি বাকি যে আতঙ্ক তৈরি হলো সেটি ইরান, কিউবা, কলম্বিয়া,
মেক্সিকো থেকে শুরু করে অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তারা একেবারে সোজা হয়ে যাবেন, কিংবা তাদের ক্ষেত্রেও এই ধরনের পরিণতি হতে পারে? ধন্যবাদ। সালাম এবং শুভেচ্ছা সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। আমার দুইজন সহ আলোচক অত্যন্ত সুন্দরভাবে বিষয়টাকে তুলে এনেছেন। আমি যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে, এক কথায় আমরা যেটাকে বলবো দুর্বলের উপর সবলের আক্রমণ। অর্থাৎ এই বিষয়টা, এই কাজটা, রিয়েকশনটা যেটাই হোক, বিশ্ব নেতারা বিভিন্নভাবে বিভিন্ন জন রিয়েকশন দেখাচ্ছেন। প্রথম কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যে ইরান, কিউবান এবং চায়নার যে প্রভাব, সেটাকে দমন করার জন্য প্রথম যেই শর্তটাই দিয়েছে, যে নতুন যিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেলসি রড্রিগাস, উনাকে যে 3টি শর্ত দিয়েছেন তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে তুমি ইরানিয়ান, কিউবান এবং চায়নার প্রভাবটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে, শেষ করতে হবে। বোঝা যাচ্ছে যে এই এখন চায়নার যে $100 বিলিয়ন বেশি সেখানে বিনিয়োগ রয়ে গেছে, এটি একটি বিরাট ব্যাপার। কিন্তু মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এর ফলে এই যে ফিল্মি কায়দায় যে একজন রাষ্ট্রপ্রধানকে এইভাবে বেডরুম থেকে নিয়ে আসলো, এতে কিন্তু সারা পৃথিবীতে এই আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসটা ছড়িয়ে পড়তে পারে, এটা একটা বড় ব্যাপার। যে কথাটি আমরা বুঝতে পারি যে রাশিয়া যদি চায় এখন জেলেনস্কিকে নিয়ে নিতে পারবে, চায়নাকে একটা সুযোগ করে দিল যেখানে তাইওয়ানের উপরে এইভাবে আক্রমণ করতে পারবে। অর্থাৎ অন্যদেরকে বুঝানো এদেরকে দিয়ে যে আমরা এতটুকু করতে পারি। এবং আপনি যে কথাটি বললেন যে পার্শ্ববর্তী যে মেক্সিকো, কিউবা, কলম্বিয়া, ইতিমধ্যেই তাদের রিয়েকশনটা জানিয়েছে যে আসলে এটা আমি বলবো যে একটি আতঙ্ক সৃষ্টি করার মতো অবস্থা জনগণের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে। ইট উইল ক্রিয়েট বিগ কেওস ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই বিষয়টা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে নিয়ে যায় কিনা, সেই জন্য হয়তো আমাদেরকে আরো মানে চোখ কান খোলা রাখতে হবে। কারণ এই সন্ত্রাস কখনো শান্তি আনতে পারে না। মানে এতটা কি আপনার কাছে কি মনে হচ্ছে যে একেবারে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার মতো ব্যবস্থা হবে? এটি তো বিচ্ছিন্নভাবে ঘটেছে, মানে এটি এমন না যে ভেনেজুয়েলার পক্ষে রাশিয়া, চায়না তারা সবাই চলে আসবে, এরকম কিছু করবে না। না, এমন না, একেবারে এই বিষয়টাকে নিয়ে যে আসবে তা না। কোনো বিষয় তো হঠাৎ করে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা এই ধরনের ওয়ার গুলো তো আর হঠাৎ করে একদিনে হবে না। এটা অনেকগুলো ক্রনোলজিক্যাল কতগুলো ইভেন্ট থাকে, কতগুলো ঘটনা সৃষ্টি হতে হয়। এই যে এটা একটা ঘটনা হতে পারে, সূত্রপাত হতে পারে ছোট ছোট অনেক ঘটনা দিয়ে, ছোট ছোট অনেকগুলো ঘটনা একটা বড় ঘটনার দিকে নিয়ে যেতে পারে, সেটাই ইঙ্গিত করছে। এবং এটা সারা পৃথিবীর জন্য এটা যে একটা ব্যাড এক্সাম্পল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং আরেকটি জিনিস প্রফেসর মাতব্বর সাহেব যিনি বলছেন যে যেহেতু মিড টার্ম ইলেকশন আসতেছে এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ইউনাইটেড স্টেটসের, এবং মানুষের মধ্যে যেই ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যেই জনপ্রিয়তা, সেটার যে ধস, সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা আগামী ইলেকশনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে, অর্থাৎ রিপাবলিকানদের ফরে যাতে যায় সেজন্য একটা গ্রাউন্ড সৃষ্টি করার একটা বিষয় হইতে পারে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ যে অনেক সময় যুদ্ধ যদি থাকে তখন হয়তো দেশের জনগণ ওই সরকারকে সমর্থন দেওয়ার একটা মানসিকতা থাকে এবং সেটি হয়তো দল হিসেবে রিপাবলিকানরা সেই সুযোগটা পেতে পারে। আমি একটু ডক্টর নির্জর সাকিব আপনার কাছে যেতে চাই, সেটা হলো আপনি দুজনের বিশ্লেষণ শুনছিলেন, এই দুটোর সঙ্গে যদি কিছু যোগ করতে চান, কিন্তু প্রশ্ন যেটি করতে চাই সেটি হলো ভেনেজুয়েলা গ্রিনল্যান্ড এক নয়, অর্থাৎ আপনি যদি ভেনেজুয়েলাকে গিয়ে টুপ করে নিয়ে আসতে পারলেন, কিন্তু গ্রিনল্যান্ড ন্যাটোর সদস্যদের সেইখানে ফোকাস আছে, তাদের ইন্টারেস্ট আছে এবং তারা এটি নিয়ে কথা বলতে শুরু করেছেন। তারপরেও দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট বারবার তার মতামত প্রকাশ করছেন, গ্রিনল্যান্ডের ব্যাপারে আগ্রহটা দেখাচ্ছেন, এবং এখানেও ন্যাশনাল সিকিউরিটির বড় একটি ইস্যু সামনে রাখা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটির জন্য গ্রিনল্যান্ডের দরকার। এবং ভেনেজুয়েলার ঘটনার পর এটি আবারও আলোচনা এসেছে,
কতটা সম্ভব, অর্থাৎ বাস্তবতার প্রেক্ষিতে কি চাইলে গ্রিনল্যান্ডও দখল করে ফেলা সম্ভব? আমার মনে হয় না যে গ্রিনল্যান্ড চাইলেই দখল করে ফেলা সম্ভব। এর কারণ হচ্ছে গ্রিনল্যান্ড আসলে যার মালিকানায় আছে সেই ডেনমার্ক তো আসলে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পার্ট এবং মিলিটারি অ্যালায়েন্সের মধ্যে আছে, নেটোর মধ্যে। সো আমার মনে হয় না যে চাইলেই এটা সম্ভব। কিন্তু মানে গ্রিনল্যান্ডের কথাটা প্রেসিডেন্ট ট্রাম্প কেন বলছেন এবং কেন এটা একদমই হেসে উড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার না, সেই ব্যাপারটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার যদি এখন ম্যাপের দিকে তাকান তাহলে আর্কটিকে বরফ কিন্তু আগের তুলনায় অনেক বেশি গলে যাচ্ছে এবং সেটাকে টার্গেটে রেখে রাশিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার বিভিন্ন সাবমেরিন এবং ন্যাভিগেশনাল সিস্টেমস ডিপ্লয় করে ফেলেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বারবার বলছেন সেটা কিন্তু সত্যতা আছে। অলরেডি রাশিয়ান এবং চাইনিজ ভেসেলস গুলা কিন্তু ওইদিকে চলাফেরা করছে, ট্রেড করছে, সাপ্লাই চেইনকে ইন্টিগ্রেট করছে ওই রাউটটা ব্যবহার করে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডার কারণে ট্র্যাডিশনাল যে রাউট গুলো আছে রাশিয়ার ওই ইস্টার্ন পার্ট থেকে, সেগুলো ব্যবহার করা যায় না। সো এটা একটা নিউ করিডোর ওপেন করতে পারে রাশিয়ার জন্য, চায়নার জন্য। এবং ইকোনমিক যে কোনো উদ্যোগের সাথে কিন্তু অবশ্যই থাকে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, সার্ভেলেন্সের প্রশ্ন। সো প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন সেটার পেছনে কিন্তু কিছুমাত্র হলেও একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তারপরে অবশ্যই কথাটা থাকে যে সো হোয়াট, তাহলে কি আপনি আবার সেই গিল্ডেড এইজের মতো অথবা ইম্পিরিয়াল টাইমের মতো আপনি ইনভেট করবেন? যে নর্মটা ক্রমেই যে কনসেনসাসটা গড়ে উঠেছিল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এগেইনস্ট টেরিটোরিয়াল ইনভেশন, সেটা কি আপনি থোড়াই কেয়ার করবেন? আমি এই ব্যাপারে বলবো যে রিয়েলি আমরা আসলে একটা অ্যামেজিং টাইমে বসবাস করছি। উই নেভার নো আসলে কি হবে। কারণ হিটলারের যে ইনভেশন হয়েছিল ইউরোপে, তার আগের দিন পর্যন্ত কেউ কি বিশ্বাস করতে পেরেছিল যে খুব অল্প টাইমের মধ্যে এইভাবে পুরো ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে? সো এটা আসলে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আর কি কি হবে। ওকে, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, গ্রিনল্যান্ডের বিষয়ে আপনার বক্তব্যটা একটু শুনি। কারণ হলো ন্যাটোর তো সদস্য তারা, এবং একই সাথে মানে গ্রিনল্যান্ডের মালিকানা যাদের কাছে আছে, এবং একই সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আবার এটি দরকার। গ্রিনল্যান্ড অর্থনৈতিকভাবে বলেন, নিরাপত্তার কারণে বলেন, কোন রকম কি সমঝোতার মাধ্যমে, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিশ্চয় মার্কো রুবিওর বক্তব্যটা দেখেছেন, তিনি বলছিলেন যে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে খেলতে এসো না, আমাদের প্রেসিডেন্ট যেটা বলেন সেটা অ্যাকশনে পরিণত করেন, অর্থাৎ ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে ধরার পরপর তিনি বলছিলেন। তো সেই জায়গায় এখন তো অনেক বেশি আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কি পারবেন কূটনৈতিক ভাবে কিংবা যে কোনো ভাবে গ্রিনল্যান্ডে একটা বেস তৈরি করতে, গ্রিনল্যান্ডে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে? এটা আসলে উনি শুধু যে মার্কো রুবিও বলছেন তা না, এটা পিট হ্যাগসেটও বলেছেন যে আর কি আমাদের প্রেসিডেন্ট যা বলে তাই করেন। আমি ওইটা উত্তর দেওয়ার আগে আমি একটু আসলে একটা চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন, যেটা আপনিও বলেছেন, বিশেষ করে যে জয়নাল সাহেব যেটা বললেন, ইমপ্লিকেশনস অফ ভেনেজুয়েলা কেস। এইটা হচ্ছে অর্থাৎ এর ইমপ্লিকেশনটা কি হবে, এইটাই হচ্ছে এখন সবচেয়ে ভেবে দেখার ব্যাপার আর কি। যে অন্যান্য কান্ট্রি আছে, আফ্রিকাতে নাইজেরিয়া ইজ এ বিগ কান্ট্রি, দেয়ার ইজ এ স্মল কান্ট্রি, দে ক্যান ডু, এভরিওয়ান ইজ গোইং টু রেপ্লিকেট দিস থিং। দ্যাট ইজ দ্য ডেঞ্জার, that is the most important thing that we need to actually pay attention to. আচ্ছা, গ্রিনল্যান্ড হচ্ছে, দেখুন এটা ডেনমার্ক হচ্ছে একটা নাম্বার 1 অ্যালাই টু ইউনাইটেড স্টেটস, এবং এবং তারা নেটোর সদস্য। একটা নেটো কান্ট্রির উপর অ্যাটাক মানে হচ্ছে সব নেটো কান্ট্রি, কিন্তু এখানে দুইটাই নেটো কান্ট্রি যদি ইউনাইটেড স্টেটস ইনভেশনে যায় আর কি। আমি আসলে ওইটা বেশি সিরিয়াসলি ওইটা দেখছি না আপনার, যে হ্যাঁ বরফ গলতেছে ওখানে, এটা রাউট হচ্ছে, এবং রাশিয়া চায়না এই রাউট দিয়ে এসে ইউনাইটেড স্টেটস কি কিছু করতে পারবে, ইকোনমিক ফায়দা বলেন বা ওয়ার বলেন? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ ইউনাইটেড স্টেটস পজিশন, এবং আপনি দেখুন আজকে 75 বছর যাবত গ্রিনল্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্র একটা বেস আছে, দ্যাটস মোর দ্যান এনাফ, এবং এটা কিন্তু যাচ্ছে না, এবং সবসময় কিন্তু ডেনমার্ক কোঅপারেট করছে ইউনাইটেড স্টেটস এর সাথে। এটার ইন্টারেস্টটা ন্যাশনাল সিকিউরিটিটা কি, এটা আমি আসলে কোনো মতে কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। হাউ ইজ ইট গোয়িং টু, হোয়াট ইজ দ্য বিগ ফ্যাক্টর হিয়ার? এবং ওইদিকে দেখেন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো, ওয়েস্ট বলতে তো যেটা ওদের ডেনমার্ক হচ্ছে, তার সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং কান্ট্রি। এই ওয়েস্টের সাথে তো আপনার বিশ্বাসঘাতকতা করে চায়না এবং রাশিয়ার সাথে ডেনমার্ক কোনোদিন প্রশ্রয় দেবে গ্রিনল্যান্ড আসতে? আই ডোন্ট থিঙ্ক সো। আর ডেনমার্ককে তো একেবারে আপনি তো ইয়ে করে দেখতে পারেন না যে তারাও কিন্তু স্ট্রং কান্ট্রি। সো
দিস ইজ আমার কাছে আই ডোন্ট সি ইকোনমিক বেনিফিট ওর সামরিক যেটা বলেন আর কি ক্ষতি যেটা ইউনাইটেড স্টেটস এ করবে, আই ডোন্ট থিঙ্ক সো। আর এখানে আরেকটা যেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো এখন নেটোর কান্ট্রি গুলো, যুক্তরাষ্ট্র তো একা না, আর এখানে ইউকে আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, জার্মানি আছে, অল দোজ কান্ট্রিজ আই থিঙ্ক আর গোয়িং টু অলসো রিয়াক্ট। অলরেডি তারা কিন্তু ডেনমার্কের ব্যাপারে রিয়াক্ট করেছেন এবং গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার বলেছেন, ডেনমার্কের প্রাইম মিনিস্টার বলেছেন যে এবং ইউকে, ফ্রান্স, জার্মানি দে আর অলসো, সো ইট ইজ নট গোয়িং টু বি দ্যাট ইজি। তাহলে ডক্টর মাহবুব, প্রশ্নটা চলে আসে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাস্তবতা জেনে কেন বারবার করে বলছেন এই বিষয়টি? উনি তো শুধু গ্রিনল্যান্ডের কথা বলছেন, উনি তো এখন সবগুলো বলতেছেন, কলম্বিয়ার কথা বলছেন, না, গ্রিনল্যান্ডের কথাটা একেবারে শুরু থেকে নির্বাচিত হওয়ার পর থেকে বলে আসছেন কেন? উনি কিন্তু গত 3 বছর উনি আগের থেকেই বলছেন যে এটা আমাদের দরকার। আমি জানি না এটা কেন, যে উনি হয়তো এটার মাধ্যমে একটা চ্যাম্পিয়ন হতে চাচ্ছে আর কি, আর ডাইভার্সন হতে পারে এই সময়ে, বিকজ সিচুয়েশন ইজ নট লুকিং ভেরি গুড ফর দ্য মিড টার্ম। So those are the thing also maybe it's a kind of very well orchestrated the plan. আমরা জানি 2025 plan এবং they have all these kinds of plan যেগুলো হচ্ছে এনার্জাইজ করে এই ধরনের বেস গুলোকে আর কি। কিন্তু আসলে পৃথিবীতে এখন যেটা দেখা যাচ্ছে এই কেসের পরে ললেসনেসটা বোধহয় বেড়ে যাবে এবং সেফটি, সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস, স্টেবিলিটি, দিস আর অল গোইং টু বি এফেক্টেড। আপনি দিস ইজ নট দ্য এন্ড অফ ইট, যেটা জনাব আবুদ্দিন সাহেব বলেছিলেন যে ইমপ্লিকেশনটা, এটাই হচ্ছে কনসার্নিং ইস্যু আর কি। মানুষ কিন্তু এটাই দেখছে। ইফ ইউ রিড বিটুইন দ্য লাইনস, দ্যাট ইজ ওয়ার অ্যাকচুয়ালি we are more concerned. আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি becoming speechless knowing the international relation, interest in international development, teaching in international development. Totally কিন্তু আসলে আপনি you cannot actually speak anything the way the lawlessness is going on. Particularly United States, যেটা একটা মোরালের মতো মনে করে সবাই, যেটাকে মনে করে একটা আইডিয়াল একটা কান্ট্রি, যে কোনো ধরনের কোনো হলে এখন সেই ইউনাইটেড স্টেটসই যদি রক্ষকই যদি রক্ষক হয়ে যায়, what can you do? So that is the concerning issue to me. So I don't think Greenland case is going to be that easy. The way we are thinking that Venezuela কে এইভাবে করে ফেলছেন, এটাও নিয়ে নিতে পারবে। আমার মনে হচ্ছে এখানে আলটিমেটলি ন্যাটোর কান্ট্রিগুলো চিন্তা করবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চিন্তা করবে, because these countries are allies together and that is where they are actually running the whole world. ওকে, আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে দেখলাম তিনি ইউরোপের দেশগুলোকে, ন্যাটোকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলেন এবং তাদেরকে চাপ দিচ্ছিলেন নানাভাবে, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে। পরবর্তীতে আমরা দেখলাম সেই চাপের ফলাফলও এসেছে। ন্যাটো তার বাজেট, ন্যাটোভুক্ত দেশগুলো বাজেট তাদের বরাদ্দের জিডিপির 5% অন্তত ন্যাটোর জন্য রেখেছে, যেটি আগে 2% ছিল, অর্থাৎ ফল দিয়েছে। এখন কি ডিল মেকার হিসেবে পরিচিত প্রেসিডেন্ট এই গ্রিনল্যান্ডের কথাটা সামনে নিয়ে এসে অন্য কোনো ইস্যু, অন্য কোনো আবদার কিংবা অন্য কোনো দাবি পূরণ করে নিতে চান, নাকি তিনি আসলেই ভাবছেন যে গ্রিনল্যান্ড আমাদের দরকার, গ্রিনল্যান্ড আমরা নিয়ে নেব? ডোনাল্ড ট্রাম্পের পুরা প্রেসিডেন্সি লাস্ট 4 ইয়ার্স এবং এইবারের এই ফার্স্ট ইয়ার, আমরা 1 বছর অতিক্রম করলাম আলহামদুলিল্লাহ। তো পুরো প্রেসিডেন্সিটাই এবং ওনার লাইফের প্রতিটি ঘটনা আমরা যদি একটু অ্যানালাইজ করি দেখতে পাবো উনি সবসময় আলোচনায় থাকতে চান, এবং সেটা ন্যাশনালি এবং এখন ইন্টারন্যাশনালি। তো এই যে গ্রিনল্যান্ড যে আলোচনাটা, আজকে আমি স্টিভেন মিলারের বক্তব্য শুনছিলাম সিএনএন এর সাথে, এবং এত অ্যাডামেন্টলি মানে জ্যাককে প্রশ্নই করাই সুযোগে দিল না, সে এত অ্যাডামেন্টলি বলছে যে এটা তো আমরা অন করি। এই শব্দটা আমি মনে করি স্টিভেন মিলার বলছে, আমি মনে করি যে এটার মালিকানা আমরা যদি নিতে চাই, কেউ সেখানে কোনো বাধাই দিতে আসবে না। সো এই ধরনের একটা কনফিডেন্টলি কথা বলা, এর ভিতরে একটি কারণ নিহিত। যেভাবে মার্কো রুবিও বলছে, আপনি যেটা মেনশন করলেন যে ডোন্ট প্লে উইথ আওয়ার প্রেসিডেন্ট, হোয়াট এভার হি সেড হি মিন ইট। তো এই যে জিনিসগুলো, এগুলো একটা সিগন্যাল দিচ্ছে হোপফুলি আরো 3 বছর এইভাবে কাটানো যাবে। আজকে উনি কোনো একটা ইয়েতে বলছেন যে 3rd টাইম সিক করবেন না, কিন্তু বিষয়টা হলো যে এটা নেগোসিয়েশনের একটা কায়দাও হইতে পারে, কারণ অন্যান্যদের কাছ থেকে মানে যেটি হয় আর কি, যে মামাকে মার দিয়ে ভাগিনাকে শেখানো হয়, এই যে বিষয়গুলো, এই ধরনের একটি বিষয় আমি মনে করছি যে এটা একটা নেগোসিয়েশনের বিষয় হইতে পারে। ওকে, আমরা একটু আপনার কাছে যাই, বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। উসমান হাদির অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ এবং সেখানে 17 জনের কথা বলা হচ্ছে।
কে প্রধান অভিযুক্ত বলা হচ্ছে, কিন্তু একটা স্টেটমেন্ট ডিবির পক্ষ থেকে এসেছে, সেটা হলো পলাতক মানে প্রধান অভিযুক্ত 3 আসামি ভারতে পালিয়ে গেছে। এর আগে তারা শুরুতে বলেছিল ভারতে পালিয়ে গেছে, মধ্যখানে বলেছে আমরা এখনো কনফার্ম না ভারতে পালিয়েছে কিনা, এখন আবার ভারতের কাছেই বলা হচ্ছে। অর্থাৎ কাউকে ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ সবাইকে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন হাদির খুনিরা। ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা, সেই নির্বাচনকে কেন্দ্র করেই প্রথম যিনি শহীদ অথবা প্রথম যে ঘটনা, সেটি হচ্ছে ওসমান হাদি। তো ওসমান হাদির এই পর্যন্ত ডিবি যে 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, এর মধ্যে 12 জন ধরা পড়েছে, এবং মেইন যে 3 আসামি আসলে যারা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে এই পর্যন্ত তাদের কাছে তথ্য এসেছে, তারা 3 জনেই ভারতে আছে বলেই এখন ডিবি মোটামুটি শিওর। এতদিন যদিও বলছিল যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে মূল আসামি ফয়সাল, সে দুবাই থেকে বিভিন্নভাবে ভিডিও পাঠাচ্ছিল। তো আজকের যে স্টেটমেন্টটা দেখলাম ডিবির, সে তারা বলছে যে ভারতেই আছে। এখন বিষয়টা যেটাই হোক, যে এই ধরনের একটা হত্যাকাণ্ড যেটা অত্যন্ত ঘৃণিত, এবং এই আমি মনে করি যে আগামী যে ইলেকশনটা, এই ইলেকশনটাকে কোনোভাবে বানচাল করার জন্য, এই ইলেকশনটাকে একটা যাতে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ত্রয়োদশ ইলেকশনটা, যে সংসদীয় ইলেকশন, এটা না হতে পারে, বা এই ধরনের একটা জিনিস ক্রিয়েট করার জন্যই প্রথমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো আমরা অত্যন্ত আন্তরিকভাবে আশা করি যে এই সরকার আন্তরিক হবে যে অন্ততপক্ষে এই হত্যাকাণ্ডের বিচার করার জন্য। দেখুন, অতীতে যেসব হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলোর বিচার সুষ্ঠুভাবে না হওয়ার কারণে আপনার হত্যার বিচার হয়নি, এবং অন্যান্য অনেকগুলো হত্যা যে ঠিক এই মুহূর্তে কিন্তু মানে এই সরকারের তো মেয়াদ আছে আর 1 মাস 5 দিনের মতো, কিংবা 1 মাস 1 সপ্তাহের মতো মেয়াদ আছে আমরা ধরে নিই। তো তারা অভিযোগপত্র দিল, একজন খুনিকেও ধরতে পারলো না, সবাই ভারতে পালিয়ে গেল। যখন যে সরকার থাকে আমরা তো দায়টা তাদেরকেই দিই, অর্থাৎ খুনের সঙ্গে জড়িত যারাই থাকুক তাদেরকে গ্রেপ্তার করতে না পারা, সেটি তো সেই সরকারের দায়। সরকারের পক্ষ থেকে একবারও সেই দায়টা কেন নেওয়া হচ্ছে না, কিংবা সরকার তাদের ব্যর্থতা কেন স্বীকার করছে না যে আর 1 মাসের মধ্যে তারা বিচার করে যেতে পারবে না, কারণ একজনকেও ধরতে পারেনি। যদিও আজকে 24 দিনের মাথায় চার্জশিট দিল, কিন্তু ঘটনা ঘটার এত দ্রুত তারা যে ভারতে পালিয়ে গেল, এখন বলছে মনে হচ্ছে যেন ঘটনাগুলো এমন ভাবে বলা হচ্ছে যে ঘটনা শুধু ঘটার পরেই সবার কাছে প্রমাণটা আসলো। কেন, যখন ঘটনাটা ঘটেছে জানে যে তারা আশ্রয় নেওয়ার জন্য দেশের মধ্যে থাকলে তো তাদেরকে ধরা সম্ভব, অতি তাড়াতাড়ি ধরা সম্ভব আজকের প্রযুক্তি দিয়ে, কিন্তু আগে যেতে দেয়া হলো কেন, বা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হলো না কেন? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। কারণ ঘটনা ঘটার 5 ঘন্টার পরে দেখা যাচ্ছে যে তারা ভারতে পালিয়ে গেছে, কিন্তু এই যে 5টি ঘন্টা, কিন্তু ঘটনা প্রবাহ বলছে সময় আরো বেশি লেগেছে। সে মিরপুরে গিয়েছে, গাড়ির নরসিংদীতে গিয়েছে, সাভারে গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, সে চেঞ্জ করেছে, তারপরে আরো কয়েক জায়গায় গিয়েছে। এরপরে গিয়ে তারা ঘটনা প্রবাহ বলছে অনেক সময় কিন্তু ছিল, যে সময়টা বর্ডারকে আগে সিল করা দরকার ছিল। এখানে আমি প্রশ্ন করব বর্তমান প্রশাসনকে যে আন্তরিকতার কোনো অভাব আছে কিনা, অথবা এমন কেউ জড়িত কিনা যাদেরকে ধরা ছোঁয়ার বাইরে রাখার জন্য ওই যে চোরকে আগে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে যে এখন ধরার চেষ্টা করছে, এই ধরনের একটা বিষয় কিনা, এটা আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার। তবে এই ব্যবস্থাটা এখনো হতো না। আজকে দেখেন, আজকে হাদি মারা গেছে 12 তারিখে, ঘটনা ঘটার পরে 18 তারিখ মারা গেল, এবং সেদিন থেকে কিন্তু আন্দোলন কিন্তু চলমান আছে। একটি মুহূর্তের জন্য কিন্তু আন্দোলন বন্ধ নাই। শাহবাগে আন্দোলন হচ্ছে সারা দেশে, আজকেও মার্চ ফর ইনসাফ আন্দোলন হচ্ছে 4 দফার দাবিতে। এই আন্দোলনটা চলমান থাকাও এই বিচারের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি।
জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, একেবারে দেশের ভিতরে নিরাপত্তা নেই। আপনি ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে যাচ্ছে, ভারত সরকার পক্ষ থেকে কিংবা ভারতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে না, হাদির খুনিদের কোনো হদিস আমরা জানি না, আমাদের ভারতে আছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। কিন্তু বাংলাদেশ সরকার থেকে বলা হচ্ছে ভারতে পালিয়ে গেছে। তাহলে খুঁজে দিন আপনারা কোথায় আছে ভারতের কোন জায়গায় পালিয়ে গেছে, কোন বর্ডার দিয়ে পালিয়েছে, সেটাও তো আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি একটি অভিযোগপত্র দিয়ে দিলেন, দায় সারলেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ভিতরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের আইসিসি ফাইনাল টি-20 বিশ্বকাপে খেলা, অর্থাৎ ভারতের সঙ্গে জয়শঙ্কর আসাতে আমরা যে একটা আশার আলো কিংবা মনে হচ্ছিল একটু একটু মনে হয় বরফ গলছে, সে বরফ তো এখন আসলে আগুন জ্বালানোর মতো একটা অবস্থায় পৌঁছে গেছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই দুই দেশের সম্পর্ক? আসলে সম্পর্কটা অলরেডি একদম তলানিতে এখন, এবং এটা কিন্তু দিনের পর দিন একটু ওয়ার্সেন হচ্ছে, এটা কিন্তু রিপেয়ার হচ্ছে না। জয়শঙ্কর যে এসেছেন, তার স্ট্র্যাটেজিক্যালি সে মিট করছে অনেকের সাথে। এবার দেখুন এখানে যে কিভাবে আপনার যে ওসমান হাদির যে হত্যাকারী কিভাবে ভারতে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ফল্ট যেটা, যে 15 বছরের যে স্বৈরাচারী সরকারের ক্রিমিনাল গুলো, এটা তো বলতেছে ভারত বলতেছে খুঁজে নাও তোমরা, আমরা খুঁজে পাচ্ছি না। যেগুলো কিন্তু অলরেডি জানা মতে ওয়েস্ট বেঙ্গলে আছে বা ভারতে অন্যান্য জায়গায় আছে, সেগুলোর ব্যাপারে ভারত কি করছে? যদি বাত্তিপত্তিন দেশ হয়, এগুলো এরাই তো ওখানে কলকাঠি আরো নাড়াচ্ছে। এবং উনি সত্যি সুন্দরভাবে বলেছেন জয়নুল সাহেব, যেটা আর কি আসলে এটা হচ্ছে ইলেকশনটাকে জাস্ট বানচাল করার জন্য অল দিস থিংস ইজ হ্যাপেনিং। তো অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় যেটা আমি মনে করি ত্রুটি যেটা আর কি, আর 2 মাস আছে, কেসটা কিন্তু প্রথম থেকে কিন্তু উচিত ছিল ক্ষমতা আসার পরে এই যারা অপরাধী তাদেরকে বিচারের আনা। শেষের দিকে এসে এখন কিছু করছে, আপনার তো সময় আর নাই, আপনি তো করতে পারবেন না। এতে করে হয়েছে কি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু স্বৈরাচারী সরকার লোকজন সবই দেখিয়েছেন। এখন এখন ওরা জোর এবং এখন ওরা চাচ্ছে যেটা পরিকল্পিত হবে, যাতে বিশেষ করে তাদের চুজেন পলিটিক্যাল পার্টি ছাড়া অন্য কোন জামাত বলেন বন্য পার্টি যাতে ক্ষমতায় না আসে। কারণ তারা জানে এরা ক্ষমতায় আসলে কিন্তু এরা এক বিন্দু তাদের কিন্তু আপনার ইয়াদের ছাড় দেবে না। অনলি ছাড় দেবে, তারা জানে যে কোন পার্টি, সেই পার্টির পিছনে কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশেরা কিন্তু চাচ্ছে। অনেক ক্ষেত্রে মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু তার সমস্যা সৃষ্টি করছে। অর্থাৎ আমি জয়নাল সাহেবের সাথে এগ্রি করি, নির্বাচনটাকে যেভাবে বানচাল করা যায় সেটা করছে। আর ক্রিকেটের ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশ যে ডিসিশনটা নিয়েছে, দ্যাট ইজ দ্য রাইট ডিসিশন এট দিস পয়েন্ট। দের ইজ নো ওয়ে অ্যাকচুয়ালি। সো শ্রীলঙ্কা যদি এখন করে আপনার, সেটা আমি মনে করি এটা ভালো হবে যে বাংলাদেশের জন্য, যে অ্যাটলিস্ট পার্টিসিপেট করতে পারবে। ইন্ডিয়া আসলে কোনো সময় কিন্তু আন্তরিকতা দেখাচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে। আমি ভাবছিলাম যে তারা ডক্টর ইউনূসের সাথে কাজ করবেন, কিন্তু উই ডু নট সি এনি সাইন লাইক দ্যাট। তারা দুষ্কৃতকারী যারা অলরেডি পালিয়েছে তাদের ব্যাপারে কোনো কিছু করছে না, এবং এখনো যারা এই ধরনের হাতির মতো লোককে হত্যা করে যাচ্ছে তারা ওখানে গিয়ে হারবার পাচ্ছে। সো দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। রিলেশনশিপ ক্যান নট বি অ্যাকচুয়ালি রেস্টোরড বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া if that's way actually things are going to go. এবং তাদেরও কিন্তু একটাই টার্গেট, যাতে তাদের চুজেন বা তাদের বলয়ের যাতে একটা পার্টি যাতে আবার ক্ষমতায় আসে। এবং আমরা ইন্ডিকেশন সব দেখতে পাচ্ছি। এই জন্য আমার বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনার এবার চরিত্র দেখে ভোট দেবেন, লিডার কারা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং তারা যাতে এই বিশেষ করে যে ওই বলয়ের যারা আছে, যে সাউথ এশিয়াতে যারা আমাদেরকে সবসময় কিন্তু আধিপত্য দেখাতে চায়, we got to be very careful about this. I mean, I'm very clearly and very loudly saying that situation for Bangladesh is very, very small at this point, given like what's happening centering around the election. এবং ইলেকশনটাকে বানচাল করার কিন্তু 90% চেষ্টা করবে। আমি জানি না আলটিমেটলি কতটুকু হবে। তবে একটা জিনিস যেটা ভালো, যে সিভিল সোসাইটি ইন বাংলাদেশ, সোশ্যাল সমাজ কিন্তু এখন সাধারণ মানুষের কথা আমি বলছি, তারা কিন্তু ভীষণভাবে অবগত আছেন। তারাও বুঝতে পারেন এইটা ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয়, আই থিঙ্ক জনগণ আমার কাছে মনে হয় দে আর গোয়িং টু গিভ দেয়ার ম্যান্ডেট টু দ্য কারেক্ট পিপল, টু দ্য কারেক্ট পলিটিক্যাল পার্টি। দ্যাটস হোয়াট মাই এক্সপেরিয়েন্স অবজারভেশন সো ফার। ডক্টর নির্জর সাকিব, আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে ক্রিকেট নিঃসন্দেহে বাংলাদেশের বিশেষ করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বেশিরভাগ মানুষেরই আবেগের একটা জায়গা। সেই ক্রিকেট এখন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। আইসিসি, বিসিসিআই, বিসিবি সবাই চিঠি চালাচালি করছে, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে এটি এমন
একটা অবস্থা, শুধুমাত্র ক্রিকেটাররা যে ভারতে যাবেন তা তো নয়। এই ক্রিকেট ম্যাচগুলো দেখতে বাংলাদেশে প্রচুর দর্শকরা যাওয়ার কথা আছে, ক্রিকেট ম্যানেজমেন্টের কমিটির অনেকে যাওয়ার কথা আছে, তাদের নিরাপত্তার বিষয় আছে। শুধু ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া হতে পারে, কিন্তু বাংলাদেশি দর্শকরা যারা ক্রিকেট প্রেমী যারা যাবেন তাদের নিরাপত্তা কে দেবে? এক মুস্তাফিজের নিরাপত্তা তারা দিতে পারছেন না। এখন শোনা যাচ্ছে আইসিসি বলছে যে না, খেলতে হলে তোমাকে ভারতে যেতে হবে, আমরা হয়তো শেষ মুহূর্তে এটি সম্ভব নয়। কিন্তু মূল যে জায়গাটা, আমি ক্রিকেট এর বাইরে এসে আপনার কাছে জানতে চাই, দুই দেশের কূটনৈতিক সম্পর্কটা এটা কোথায় গিয়ে ঠেকছে? বিএনপি ক্ষমতা আসলে কি ঠিক হয়ে যাবে, নাকি এটি সামনের দিনগুলোতে আরো খারাপের দিকে যাওয়ার আশঙ্কা আছে? জি, আমি একটু পেছন থেকে যদি শুরু করি, যে আসলে যে কারণে মুস্তাফিজকে এই খেলতে দেয়া হলো না, যে কারণটা তারা দেখালো সেটা আসলে খুব ভেগ। তারা বললো যে সাম্প্রতিক ঘটনাবলী, অর্থাৎ তাদের যে কল্পিত একটা চিত্র বাংলাদেশে সো কল্ড সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, তারা সেটা উল্লেখ করে এই এই পুরান ড্রামাটার অবতারণা ঘটালো। তো সেই জায়গায় আমি একটু বলতে চাই ইন্ডিয়াকে মিররে নিজেদের চেহারাটা দেখার জন্য। আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স উল্লেখ করব। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম তারা উল্লেখ করেছে যে জাস্ট গত বছরে 700-র বেশি ডকুমেন্টেড ইভেন্টস ছিল যেখানে হচ্ছে ক্রিশ্চিয়ানদের উপরে হামলা হয়েছে ইন্ডিয়ার ভেতরে। এই ক্রিসমাস যখন অবজার্ভ করা হলো গত 25শে ডিসেম্বর, তখন 60টার বেশি ক্রিসমাস ম্যাসে হিন্দুত্ববাদী মব অ্যাটাক করেছে। তো এই যেই দেশের অবস্থা, সেই দেশ যখন আঙ্গুল তোলে আরেক দেশের সংখ্যালঘু নির্যাতনের একটা কল্পিত স্ট্যাটিস্টিক্স নিয়ে, সেটা খুবই আশ্চর্যজনক এবং খুবই লাফেবল আর কি। সো সেই জায়গা থেকে দেখলে বোঝাই যাচ্ছে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা ব্যাপার। এবং সেটার সাথে যদি আমি এই পুরো বিষয়গুলোকে যোগ করি, বিশেষ করে হাদির এই মৃত্যুর যে ঘটনা, সেটার পরে যেভাবে খুনিরা পালিয়ে যেতে পারলো, সেটা যদি ইন্ডিয়া অস্বীকারও করে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাহলে হাউ অ্যাবাউট আমাদের দেশের দুইজন শীর্ষ কনভিক্টেড সন্ত্রাসী যারা ইন্ডিয়ায় পালিয়ে আছে, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যারা অলরেডি কনভিক্টেড, তাদেরকে কেন ফেরত দিচ্ছে না ইন্ডিয়া? তো এই জায়গাটা দিকে তাকালে আমি যে আপনার প্রশ্নের যে জায়গাটায় আমি পৌঁছাতে চাই, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডার, সিম্পলি বিকজ অফ দ্য জিওগ্রাফি, আমরা এই ধরনের এই হাই টেম্পারেচার এটা টলারেট করা সম্ভব না। দুই দেশের কারোর জন্যই এটা মঙ্গলজনক কোনো ঘটনা না, এটা একটা স্বাভাবিক অবস্থা না। যদি আমরা একটা যেটা বলে প্রতিবেশীরা একসাথে হলে একসাথে গ্রো করতে পারে, সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে চাই, যদি একটা ট্রানজাকশনাল চোখে চোখ রেখে একটা উইন উইন সিচুয়েশনের দিকে আমরা যেতে চাই, তাহলে ইন্ডিয়াকে প্রথমত মেনে নিতে হবে, যেটা তারা মেনে নিতে পারছে না কোনোভাবেই, যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং একটা ক্ষমতা কাঠামোর পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে। সেটা মেনে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের টেরোরিজম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ, খুন খারাপির সাথে জড়িত যারা, তারা যেন ইন্ডিয়াতে কোনোভাবে অভয়ারণ্য না পায়, সেই ব্যবস্থাটা ইন্ডিয়াকে ন্যূনতম ভাবে করতে হবে। সেটা যদি না করে এবং মনে করে যে ইন্ডিয়ার পাওয়ার বেশি তাই তারা পার পেয়ে যাবে, ব্যাপারটা মোটেই সেরকম না। কারণ 4500 মাইলের যে বর্ডার, সেটা আমাদের জন্য যেরকম থ্রেট, ইন্ডিয়ার জন্যও কিন্তু থ্রেট। ইন্ডিয়ার কিন্তু অনেক সংক্ষুব্ধ রাজ্য আমাদের প্রতিবেশী। সো আমরা কিছু করার দরকার নেই। তাদের অপরাধীরা আমাদের এখানে যখন আশ্রয় নেয়, আমরা ইতোপূর্বে কিন্তু সেই বাইল্যাটারাল ট্রিটিটাকে সম্মান করে তাদের অপরাধীদের কিন্তু হস্তান্তর করেছি, খুব হাই প্রোফাইল অনুপ চেটিয়াকে হস্তান্তর করেছি। সো সেটা কিন্তু আমরা নাও করতে পারি, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমাদের জন্য রেসিপ্রোসিটির স্বার্থে কিন্তু আমরা বলতেই পারি তোমরা অনার করনি। সো আমি যেটা আবারও ফাইনালি বলবো, যে দুই দেশের মানুষের স্বার্থে এবং কমন শেয়ার্ড ইন্টারেস্টের স্বার্থে এই উত্তেজনা এটা কমাতেই হবে। এই এক চোখা নীতি, একটা দলের চোখ দিয়ে দেখার নীতি, এটা বাদ দিয়ে বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক তার সাথে একটা উইন উইন, একটা ট্রানজাকশনাল সম্পর্কে যাওয়ার জন্য ইন্ডিয়াকে এই প্রথমে স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশ তার সমকক্ষ হওয়ার, চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা একটা সভরেন নেশন স্টেট হিসেবে এই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আপনাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। এবং এটি সত্যি যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশকে আসলে এমন একটি জায়গায় আসতে হবে যে এত ঘনিষ্ঠ কাছাকাছি থেকে যে শত্রুতার আবহ তৈরি হয়েছে এবং সামনের দিনগুলোতে এটি যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এটি আসলে দুজনের কারো জন্যই মঙ্গলজনক নয়। আমরা এখানে আমেরিকা থেকে যারা আমরা এই পররাষ্ট্র কূটনীতির বিষয়গুলো
পর্যবেক্ষণ করছি আমাদের কাছে মনে হচ্ছে যে দিনে দিনে এটি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সবশেষ ক্রিকেটের মাধ্যমে সেটি যদি সত্যি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে বাংলাদেশ আইসিসি টি-20 বিশ্বকাপে খেলতেই গেল না, যে যদি আইসিসি আপত্তি জানায় যে না তোমাদেরকে ভারতে যেতে হবে, বাংলাদেশ সেখানে অনড় থাকে যে না আমরা সেখানে যাব না, তবে বাংলাদেশকে শুধুমাত্র পয়েন্ট হারানোর ঝুঁকি নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য সামনের দিনগুলোতে খুব বেশি ভালো কোনো পরিবেশ তৈরি করবে না। আবার অন্যদিকে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে বাংলাদেশ কোনোভাবেই ভারতে পাঠানোর ঝুঁকিটি নিতে পারে না। তাই শুধুমাত্র ক্রিকেট নয়, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতেই সম্মানের সঙ্গে বাংলাদেশ এবং ভারতকে অবস্থান করতে হবে। একই সঙ্গে অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের আলোচনায় উঠে এসেছে, দর্শক নিঃসন্দেহে কিছুটা ধারণা পেয়েছেন যে ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্যান্য পররাষ্ট্রনীতিতে আমেরিকা কোন পথে হাঁটছে এবং এই হাঁটার পরিণতি কি হতে পারে। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।